আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। পিতার কবরে পুত্রের শ্রদ্ধা আর মোনাজাত, মাঝের সময়টা বেশ দীর্ঘ। প্রায় ১৯ বছর পর বাবার কবরের পাশে দু হাত তুলে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন পুত্র তারেক রহমান। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে একান্তে পিতার কবর জিয়ারত করেন তিনি। এ সময় বিএনপি নেতারা বললেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর তা প্রস্ফুটিত হবে তারেক রহমানের হাত ধরে। জানাচ্ছেন হাসান মাহমুদ। তিনি কোনো আগন্তুক নন। ৫৬,০০০ বর্গমাইলের এই স্বাধীন মায়ার মাটিতে জন্ম নেয়া এক ভূমিপুত্র, যাকে বাধ্য করা হয়েছিল ১৭ বছরের নির্বাসনে। জনতার নেতা হয়ে জন্মভূমিতে ফিরেছিলেন যে তারেক রহমান, তার উপস্থিতি রাজধানীর রাজপথকে বারবার পরিণত করছে জনস্রোতে। উপচে পড়া মানুষের ঢেউ ঠেলে তারেক রহমান গেলেন পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। ততক্ষণে মানুষে মানুষের ঠাসা স্বাধীনতার ঘোষকের সমাধিস্থলের চারপাশ। জনারণ্যের সড়ক পেরিয়ে ধীর গতির গাড়ি মাজারে পৌঁছতেই দীর্ঘ হয় ঘড়ির কাঁটা। নগরীর সড়ক জুড়ে থাকা মানুষের ভালোবাসার প্রতি হাত নেড়ে সম্মান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীদের সাথে নিয়ে। প্রিয় বাবার এই চেনা সমাধিতে দীর্ঘ ব্যবধান ঘুচিয়ে এলেন তিনি। মোনাজাতের হাত তুললেন মহান রবের দরবারে, কামনা করলেন মরহুমের আত্মার মাগফিরাত। কিন্তু তবুও হয়তো এত বছরের অপেক্ষার তৃপ্তিটা মেটেনি পিতার সুবাস মাখা সমাধির পাশে। তাই নেতাকর্মীরা চলে গেলে একান্তে আবারও প্রিয় বাবার জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে করলেন মোনাজাত। বিএনপি নেতারা বললেন, তারেক রহমানের হাত ধরেই প্রস্ফুটিত হবে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র আর আগামীর বাংলাদেশ। জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে। আর যে আশা স্বপ্ন তিনি গতকাল জনগণের কাছে তুলে ধরেছেন, তার একটি পরিকল্পনা আছে। এই সংকট যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোনো কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেড়ে যাবে, ধোঁয়াশা কেড়ে যাবে। ছুটির দিনেও রাজধানীর রাজপথে উপচে পড়া মানুষের ঢেউ ঠেলে জিয়ার মাজারে আসলেন তারেক রহমান। দীর্ঘদিন পর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন তিনি। তারপর ছুটে গেলেন মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে। তারেক রহমানকে বহন করা গাড়ি মাজার থেকে রওনা হয় সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গুলশান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি পর্যন্ত সড়কে ছিল লাখো মানুষের উপস্থিতি। বিজয় সরণি মোড় থেকে জিয়া উদ্যান পৌঁছতেই তারেক রহমানকে বহনকারী বাসের সময় লেগে যায় প্রায় ২ ঘন্টা। সড়কের দুপাশে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা। নাজিবুর রহমানের রিপোর্ট। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসের এমন রূপ জানান দেয় কতটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে গত ১৭ বছর পার করেছেন বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের স্বদেশে ফেরার দ্বিতীয় দিনেও মানুষের স্রোত ছিল বাঁধনহারা। বাসভবন থেকে শহীদ রাষ্ট্রপতির মাজার পর্যন্ত সড়কে তখন লাখো জনতার উপস্থিতি।
গুলশান ছাড়িয়ে বিজয় সরণি মোড়ে মানুষের ভিড় ঠেলে ধীর লয়ে এগিয়ে চলে তারেক রহমানকে বহনকারী বাস। পুরো সড়ক জুড়ে ক্লান্তিহীনভাবে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন আর ভালোবাসার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত পৌঁছাতে তার গাড়ি বহরের সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা মানুষের ঢল মিলিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। বাবার কবর জিয়ারত শেষে আবারও নেতাকর্মীদের নিয়ে সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। সেখানেও পথে পথে অপেক্ষায় ছিলেন লাখো জনতা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার বিকেলে 8তলা ভবনটির ছাদের একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় শীতের অনুভূতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন আগামী 7 থেকে 10 দিন তেমন কোনো মৃদু শৈত্যপ্রবাহ হবার সম্ভাবনা নেই এবং আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ও মাঝামাঝি সময়ে 2টি তীব্র শৈত্যপ্রবাহ হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। বাকি আছে, এখানে এই কয়েকদিনে তীব্র শৈত্যপ্রবাহ বাংলাদেশে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস। জানুয়ারি মাসে মৃদু শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে এবং এই জানুয়ারি মাসে মাঝারি এবং তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এনটিভিকে একথা জানান। অক্টোবরের 31 তারিখের পর ভোটার হবার বিধান রহিত হয়, কিন্তু এরপরও নতুন ভোটার হতে আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিধান অনুসারে কাউকে ভোটার করা যায় বলে জানান কমিশনার আনোয়ারুল। তিনি জানান, এর বাইরে নির্বাচন কমিশন যে কোনো সময় বিশেষ কারণে কাউকে ভোটার করতে পারেন। দীর্ঘদিন তারেক রহমানের লন্ডনে অবস্থান করতে বাধ্য হওয়ায় এবার দেশে আসার পর তার সেই পথ সুগম করে রেখেছে নির্বাচন কমিশন। অনলাইনে বা যে কোনো আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তিনি ভোটার আবেদন করতে পারবেন। বগুড়া থেকে নির্বাচনে প্রার্থী হবেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন ভোটার তো অনলাইনে যে কোনো জায়গা থেকেই হইতে পারে। ইলেকশনের 25 দিন আগে আমরা ওই যে ভোটার লিস্টটা পাঠাবো বিভিন্ন রিটার্নিং অফিসারের কাছে। আইনে এই সুযোগ রাখা হয়েছে সীমিত পরিসরে, এটা যে কোনো লোক যে কোনো এসে ইমার্জেন্সির কারণে সেটা হইতে পারে। কিন্তু অনলাইন বেসড, লন্ডন থেকে হইতে পারবেন না, আমেরিকা থেকে হইতে পারবেন না। আমাদের বিভিন্ন টিম বিভিন্ন সব জায়গায় একটু কাজ করতেছে 7-9টা দেশে। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 4 দিনব্যাপী রিহ্যাব হাউজিং ফেয়ার 2025। এতে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় অংশ নেওয়া আসিয়ান গ্রুপ তাদের বৃহৎ আবাসন প্রকল্প আসিয়ান সিটি নিয়ে মেলায় অংশ নিয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্রে প্রায় 1000 একর জমির ওপর গড়ে উঠছে আধুনিক ও পরিকল্পিত আবাসন প্রকল্প আসিয়ান সিটি।
দক্ষিণ খানের কাওলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন করছে আসিয়ান গ্রুপ। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ড জুড়ে বিস্তৃত এই প্রকল্পে ৩, ৫ ও ১০ কাঠার বাড়ি নির্মাণের উপযোগী প্লট এখনই পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই বিশেষ অফার মেলা চলাকালীন সময় থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। নাসের সেন্টেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ভৌগোলিক অবস্থানগত কারণে নির্বাচন এলেই আলোচনায় থাকে মুন্সিগঞ্জ ৩ আসন। আওয়ামী লীগ না থাকায় আসনটিতে এবার ভোটের লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে দলীয় মনোনয়ন ঘিরে স্থানীয় বিএনপির অন্তকোন্দল সামাল দিতে না পারলে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। শুধু প্রতিশ্রুতি নয়, প্রার্থীর গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়েই ভোট দেবার কথা বলছে ভোটাররা। মুন্সিগঞ্জের মঈনুদ্দিন সুমনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম, ক্যামেরায় ছিলেন তারেক হাসান। মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ৩ আসন। জেলার ৩টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনটি। এবারের নির্বাচনে আসনটিতে বিএনপি জামায়াত ছাড়াও জাতীয় পার্টি সহ অন্যান্য ইসলামী দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ভোট দিতে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় তারা। এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। যে জনগণের কথা বলবে, জনগণের পাশে দাঁড়াবে, দেশটা সন্ত্রাসমুক্ত হবে। আমরা তো অনেক বছর ভোট কেন্দ্রে যেতে পারি নাই, যে ভোটটা একপাক্ষিক হয়েছে। তো আমরা এবার সবাই চাই যে আনন্দমুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর একটা ভোট যেন দিতে পারি আমরা। জামায়াত বিএনপি এডি জানি না, বুঝলেন না, আমরা ভালো লোক চাই। এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে বিএনপিতে। জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যদিও এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। জয়ের ব্যাপারে আশাবাদীও তিনি। সমস্ত শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের মাঝ থেকে আমি যে রেসপন্সটা আমি পাচ্ছি, এইখানে আমি বলবো না আমি শতভাগ, বলবো না আমি কনফার্ম, এইরকম করে শব্দ আমার মুখ থেকে বেরোবে না। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ বিজয়ীর ভেসে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব। জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ। নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় তার। বিগত বছরগুলিতে এই জনগণের কোনো অধিকার প্রতিষ্ঠা হয়নি, তারা ন্যায় বিচার পায়নি। জামায়াত ক্ষমতা আসলে এদেশে যাতে জনগণের মর্যাদা প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যে আমি কাজ করব। মুন্সিগঞ্জ ৩ আসনে মোট ভোটার ৫,০৬,৮৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ২,৬১,৭৫৯ জন আর নারী ভোটার ২,৪৫,১২১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। 3টি আসন নিয়ে গঠিত মুন্সিগঞ্জ জেলায় আসন্ন সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। তবে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় এটি বড় সমীকরণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা। আগামী নির্বাচনে বিএনপি তাদের হারানো আসনগুলো পুনরুদ্ধার করতে পারবে নাকি এসব আসনে নতুন কোনো দলের প্রার্থী বিজয়ী হবে, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, মুন্সিগঞ্জ। মার্কেটাইল ব্যাংক অর্থনীতির খবর। ভরা মৌসুমে ভোক্তাদের প্রায় হাতের নাগালে শীতকালীন সবজি সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দাম আরও কমেছে 10 থেকে 20 টাকা। মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমেছে দেশীয় আমদানি করা পেঁয়াজের দাম। তবে হঠাৎ চড়া চালের দাম, মোটা বিয়ার 28 ও নাজিরশাল চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা। কমতির দিকে ডিমের দাম, জানাচ্ছেন সেলিম মালিক। বছরের এই সময়টায় কৃষকের মাঠে সবচেয়ে বেশি ওঠে শীতকালীন সবজি।
ফলে বাজারেও সরবরাহ বাড়ে অধিক হারে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে স্তরে স্তরে সাজানো নানা রঙের মৌসুমী সবজি। বিক্রেতারা বলছেন গত সপ্তাহের চেয়ে দাম আরও কমেছে। গত সপ্তাহে ফুলকপি ছিল 40 টাকা পিস, এখন 30 টাকা পিস। টমেটো ছিল 100 টাকা, এখন 80 টাকা। কাঁচামরিচ ছিল 120 টাকা, এখন 100 টাকা। 80 টাকা ছিল 60 টাকা। 60 টাকা কি একটা কম? হিউজ পরিমাণ সবজি আছে, আরো কম হওয়া উচিত। সবজির পাশাপাশি বাজারে সরবরাহ বেড়েছে মুড়ি কাটা পেঁয়াজের। এতে প্রায় সব ধরনের পেঁয়াজের দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। কমেছে দেশি আদার দামও। মুড়ি কাটা যে পেঁয়াজটা সেটা 90 টাকা বিক্রি হয়েছে, এটা এই সপ্তাহে 70 টাকা এসে আসছে। পুরনো পেঁয়াজ যেটা 30 টাকা 40 টাকা বিক্রি হয়েছে, সেটা এই সপ্তাহে 110 টাকা। আমনের মৌসুমে হঠাৎ চড়া চালের দাম। গত কয়েকদিনে মোটা, বিয়ার 28 ও নাজির শালের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। মোটা চালটা গত সপ্তাহ ছিল 48 থেকে 50 টাকা, এবার আজকের সপ্তাহ হলো 50-52। আর 28 চালটা নতুন যে 28গুলো উঠছে, ওগুলো গত সপ্তাহ ছিল 48-50। এখন আজকে চাল ওটা কিনে আছে আমরা 53 টাকা কেজি নতুন চালটা, তাহলে আমরা মানে 55 টাকা বিক্রি করবো। কয়েক সপ্তাহ ধরে কমছে ডিমের দাম। চলতি সপ্তাহে ডজনে আরও কমেছে প্রায় 10 টাকা। গত সপ্তাহে লাল ডিম বিক্রি করতাম 120 টাকা, এই সপ্তাহে লাল ডিমের দাম 110 টাকা। আর গত সপ্তাহে সাদা ডিম ছিল 110 টাকা, এখন 100 টাকা বিক্রি করতেছে। দেশি মাছের দাম কিছুটা কমলেও পদ্মার রূপালী ইলিশের দাম উঠেছে প্রায় 3000 টাকা। নতুন 1 কেজি সাইজের ইলিশ 2800 টাকা কেজি, আর 1 কেজি 200-300 গ্রামগুলো ওগুলো 3000 টাকা কেজি। 800 টাকা কেজি গলদা চিংড়ি, আর বড়টা আছে 1000-1100। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস 1200। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সাভার স্মৃতিসৌধের পথে রয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গাড়িবহরে আছেন সহকর্মী জুবায়ের প্রধান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জুবায়ের, কিছুক্ষণ আগে হেমায়েতপুর পার হয়েছেন আপনারা, এখন কোথায় আছেন আর কতক্ষণ লাগতে পারে স্মৃতিসৌধে পৌঁছতে তারেক রহমানের? আরও 5 কিলোমিটার পথ কিন্তু বাকি রয়েছে। তারেক রহমানের যে গাড়িটি রয়েছে সবার আগে বাংলাদেশ বুলেট প্রুফ যে গাড়িটি, এটি এখন জোরপুর যে এলাকা রয়েছে সেখানে রয়েছে, এবং এখান থেকে আরও 5 কিলোমিটারের পথ বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি এবং সাধারণ সর্বস্তরের মানুষের যে উপস্থিতি, তারা কিন্তু অভিবাদন জানাচ্ছেন, সংবর্ধনা জানাচ্ছেন, এবং তারেক রহমানও কিন্তু হাত নেড়ে জানিয়ে রাখি 2:50 তিনি কিন্তু তার যে বাসভবন রয়েছে গুলশানের ফিরোজা থেকে তিনি বের হয়েছিলেন, এবং তারপরে তার যে বাবা রয়েছেন জিয়াউর রহমান, তার কবর জিয়ারত করেছেন জিয়া উদ্যানে গিয়ে, এবং সেখানেও মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি। এখন জোরপুর যে এলাকায় আমরা আছি, এখানে দেখছেন যে নিরাপত্তা বলয় যেটি সেনাবাহিনী, এসএসএফ, পুলিশ সহ সকল ধরনের নিরাপত্তা বলয়ের ভিতর দিয়েই কিন্তু তারেক রহমানের যে গাড়িটি সবার আগে বাংলাদেশ সেটি যাচ্ছেন, এবং তিনি হাত নাড়িয়ে জনতাকে যে অভিবাদন এবং জনতার সাথে তার যে কথোপকথন হাতের মাধ্যমে, ইশারার মাধ্যমে তিনি কিন্তু সেটি করছেন। আমরা স্মৃতিসৌধের যে খোঁজ আমরা আমাদের রিপোর্টারের মাধ্যমে নিয়েছি, সেখানেও কিন্তু বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখেছি। স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, এবং সেখানে কিন্তু তিনি বীর মুক্তিযোদ্ধাদের যেই যিনি শ্রদ্ধা করবেন এবং স্মরণ করবেন সেটি কিন্তু দেখছেন। এবং এখন তারেক রহমান তিনি কিন্তু হাত নাড়িয়ে জনতাকে অভিবাদন জানাচ্ছেন। আরও 5 কিলোমিটার পথ কিন্তু তাসলিমা এখনো বাকি রয়েছে। তো এই তার যে গাড়ি বহর রয়েছে, এখানে আমরা বিকাল থেকে ছিলাম, আমার কাছে এই ছিল সবশেষ। তাসলিমা। জুবায়ের, আপনি আছেন তারেক রহমানের গাড়িবহরের সাথে, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করব। দর্শক, তারেক রহমানের গাড়িবহরটি স্মৃতিসৌধে পৌঁছতে আরও বেশ খানিকটা সময় লেগে যাবে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের প্রধান। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।